দেশে ফিরছেন শেখ হাসিনা। 26শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। এখন পর্যন্ত কেন এই রহস্য বেরোলো না যে 2024 সালের 4 আগস্ট সেনাবাহিনীর কাছে কি খবর ছিল, কোথা থেকে এসেছিল এত স্নাইপার? গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। ওনার লোভ, ওনার যে চাহিদা, এটা আসলে এত বছর বয়সে আইসো বা উনি যে সরকার পরিচালনা করছেন শেখ হাসিনার পরিণতি দেখা ওনার মধ্যে ভয় হয়েছে যে রাষ্ট্র ক্ষমতা ছাড়ার পরে তলে তলে হয়তো অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে, জনগণ খেপে যাবে, সে সময় হয়তো রিয়েকশন দিবে, তিনি হয়তো মবের শিকার হতে পারেন। আর এই কারণে তিনি কিন্তু এই কাজটা করে গেছেন। যে ভাবনা সেই কাজই হতে চলেছে। সম্ভবত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট দুইটাই আদালতের আদেশে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনার দিকেই এগোচ্ছে সমস্ত ঘটনা। এই ধুরন্ধর ইউনুস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে। একজন বিদায়ী প্রধান উপদেষ্টা যিনি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করেছেন, তিনি কেন 1 বছরের জন্য এমন কঠোর নিরাপত্তার বলয় চাইলেন বলুন তো? তিনি কি বাস্তবে কোনো নিরাপত্তার ঝুঁকির মুখে আছেন, নাকি তিনি জানেন যে তার শাসনামলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে তীব্র, যে কোনো সময় তার উপর আসতে পারে জনগণের আঘাত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। শেখ হাসিনা কি ফিরছেন কিংবা তাকে ফেরানো হচ্ছে, এই প্রশ্নটা নতুন করে আবার উঠেছে দিল্লির একটা বার্তা এবং বাংলাদেশের একটা বার্তাকে কেন্দ্র করে। আমরা সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও নতুন করে ছড়িয়ে পড়তে দেখেছি। সেখানে তাকে বলতে শোনা গেছে দেশে ফেরার ব্যাপারে। তিনি সেখানে কি বললেন, আবার বাংলাদেশে নতুন সরকার শেখ হাসিনার ফেরাকে নিয়ে কি ভাবছে, শেখ হাসিনা যদি ফেরেন তাহলে কি তিনি রাজনীতি করতে ফিরবেন নাকি কারাগারে ঢুকতে ফিরবেন, এই প্রশ্নটা সামনে আসছে ঘুরে ফিরে। চলুন একটু জেনে দেখব বাংলাদেশ সরকারের এই মুহূর্তে, বর্তমান নতুন সরকারের এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভাবনা কি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে, সেই ট্রাইব্যুনালের শেখ হাসিনা নিয়ে নতুন ভাবনা কি এবং শেখ হাসিনার নিজের দেশে ফেরা নিয়ে তার বক্তব্য কি, এই 3টা বিষয় নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রেক্ষাপটটা কবে তৈরি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম শেখ হাসিনা কি ফিরছেন কিংবা তাকে ফেরানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এছাড়া আরও একাধিক মামলায় অনেক বছরের কারাদণ্ডও তার হয়েছে, দুদকের মামলায় কারাদণ্ড হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে তাকে ফাঁসির দড়ির সামনে থাকতে হবে, অর্থাৎ ফাঁসির দড়িকে বরণ করে নেওয়ার জন্য ফিরতে হবে, এরকম অনেকে বলেন। কিন্তু আদৌ কি শেখ হাসিনার মতো একজন, তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও আদালতের দাবি, কিন্তু শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে যে তিনি যে বিচক্ষণ, সেটা অবশ্য অস্বীকার কেউ করেন না। একটা ব্যাপার, শেখ হাসিনার অনেক নেগেটিভ ব্যাপার আছে, একটা পজিটিভ ব্যাপার অপ্রাসঙ্গিকভাবে বলে আমরা প্রসঙ্গে ফিরে যাব। সেই ব্যাপারটা হচ্ছে, আমরা তার শাসনামলে দীর্ঘ 15.5 বছরের একটানা শাসনামলে যেটা দেখেছি সেটা হচ্ছে যে তিনি কূটনৈতিকভাবে অত্যন্ত ঝানু দেশ প্রধান হিসেবে কাজ করেছেন, ঝানু একজন ব্যক্তি হিসেবে কাজ করেছেন। কিভাবে? একই সঙ্গে তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, চীনের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, ব্যবসা ঠিক রেখেছেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা ঠিক রেখেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন। একই সাথে এই 4 পরাশক্তির সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এবং বাংলাদেশের ব্যবসাতে বিভিন্নভাবে তাদেরকে ইনভলভ করা, পদ্মা সেতুতে চীনকে ইনভলভ করা, পরমাণু বিদ্যুতে রাশিয়াকে ইনভলভ করা, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করা, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, যেখানে আমেরিকার একেবারে প্রকাশ্য শত্রু হচ্ছে রাশিয়া এবং চীন, সেই ব্যাপারগুলো তিনি কিন্তু কূটনৈতিকভাবে খুবই দক্ষতার সঙ্গে সামাল দিয়েছিলেন। যে ব্যাপারটা সামাল দিতে ব্যর্থ হতে দেখেছি আমরা, তারপরে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূস সরকারকে। সে যাই হোক, সেটা শেখ হাসিনার শাসনামলের একটা পজিটিভ দিক হয়তো, কিন্তু তার শাসনামলে বহু নেগেটিভ দিক আছে বলেই তো তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন এবং সেই প্রশ্নবিদ্ধ হওয়ার ফলে তার সরকারের পতন হয়েছে। এবং তার সরকারের পতন হওয়ার পরে আমরা যে প্রত্যাশা করেছিলাম যে প্রফেসর ইউনূস একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বাংলাদেশে, সেই প্রত্যাশা অবশ্য আমাদের পূর্ণ হয়নি। এখন দেখার বিষয়, নতুন যে সরকার এসেছে, বিএনপি সরকার, তারা সেই অধরা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে কিনা, তারা সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে পারে কিনা। সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও বেশ ভাইরাল হয়েছে এবং সেই অডিওটা গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে খুব। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরার ব্যাপারে বলতে শোনা গেছে। কি বলছেন তিনি?
তিনি বলছেন দেশে আমি ফিরবো, খুব শীঘ্রই ফিরবো। কিন্তু তার আগে আপনারা নতুন যে সরকার এসেছে তাদের শাসনামলে একটু দেখে নিন, এই কথা তাকে বলতে শুনেছি আমি তার অডিওতে। এছাড়া তিনি এটাও বলেছেন যে আমি প্রফেসর ইউনূস সম্পর্কে যে সকল কথা বলেছিলাম সেই সব কথা দেশের মানুষ বিশ্বাস করতে চায়নি। কিন্তু প্রফেসর ইউনূসের তিনি তো আর প্রফেসর ইউনূস বলেন না, অন্য কিছু বলেন, যাই হোক, প্রফেসর ইউনূসের শাসনামল দেখার পরে জনগণ বুঝতে পেরেছে যে আমি তার সম্পর্কে যা বলেছিলাম সেগুলো সত্য নাকি মিথ্যা, সেগুলো যে সত্যি প্রমাণিত হয়েছে সেটা এখন জনগণ টের পাচ্ছে। সুতরাং জনগণের নতুন যে সরকার এসেছে তাদের শাসনামলও দেখা উচিত, তাদের শাসন কিছুদিন তারা দেখুক, দেখে যখন তারা মনে করবে যে কে ভালো ছিল কে মন্দ ছিল তখন আমি দেশে ফিরবো। তার মানে তিনি একবার বলছেন দেশে ফিরবেন, ফাঁসির যে আদেশ রয়েছে সেই আদেশকে তোয়াক্কা করবেন না, তোয়াক্কা না করেই তিনি ফিরবেন, কিন্তু তিনি বলছেন যে এই বর্তমান সরকারের শাসনামল জনগণ দেখে নিক। এখন তিনি কতদিন এই শাসনামল জনগণকে দেখার কথা বলছেন সেটা কিন্তু অস্পষ্ট। সুতরাং ধরে নেওয়া যায় যে শেখ হাসিনা সহসা দেশে ফিরছেন কিংবা তার দেশে ফেরার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এই কথাগুলো যারা প্রচার করার চেষ্টা করছেন তারা আসলে অপপ্রচার করছেন কিংবা গুজব রটাচ্ছেন। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা তার সেফটি নিশ্চিত না করে দেশে ফিরবেন না। তার শেষ অডিও বার্তা যেটা ভাইরাল হয়েছে সেই অডিও বার্তা পর্যালোচনা করলে সেটাই বোঝা যায়। কিন্তু দেশে এবং দেশের বর্তমান সরকার তারা কি ভাবছে আমরা দেখেছি। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন হতে তাজুল ইসলাম বিতর্কিত এই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নিয়ে এবার শেখ হাসিনা সম্পর্কে একটা মন্তব্য করেছেন। তার মন্তব্য নিয়ে সমকাল একটা নিউজ করেছে, সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে। চিফ প্রসিকিউটর তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরানোর নতুন করে উদ্যোগ নেওয়া হবে। এর আগে তিনি বলেছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলাগুলোও তিনি আবার যাচাই বাছাই করবেন যে সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা। এবার তিনি বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নতুন উদ্যোগ নেওয়া হবে। আমরা দেখেছি প্রফেসর ইউনূসের সরকার শেখ হাসিনাকে ফেরানোর অনেক চেষ্টা করেছে মুখে মুখে, আদতে তারা আসলে কোনো চেষ্টাই করেনি। কারণ কোনো দেশের সঙ্গে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরি করে সেই দেশ থেকে আপনি একজনকে নিয়ে আসবেন সমঝোতার মাধ্যমে, সেটা তো হয় না। এটা তো মামার হাতের মোয়া না যে আপনি চাইলেই আপনি একদিকে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রাখবেন না, আবার একটা চাইবেন যে বন্ধু তুমি এটা দাও আর বন্ধু গলা জড়িয়ে ধরে সেটা দিয়ে দেবে, সেটা তো হয় না। প্রফেসর ইউনূস আদতে শেখ হাসিনাকে ফেরত আনতেও চাননি, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতেও চাননি। প্রফেসর ইউনূস যেটা চেয়েছেন সেটা হচ্ছে সস্তা ভারত বিরোধী রাজনীতি ছড়িয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছেন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক শক্তি কিংবা উগ্রপন্থী একটা গোষ্ঠীর জন্ম হয়েছে যারা কট্টর ভারত বিরোধী এবং পারলে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেয়, তাদের কাছে তিনি জনপ্রিয় হতে চেয়েছেন। আর জনপ্রিয় হতে চেয়েছেন বলেই তিনি প্রতিনিয়ত ভারত বিরোধী কথা বলেছেন, কখনো চিকেন নেক নিয়ে কথা বলেছেন, কখনো সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, কখনো ভারত আমাদেরকে প্রচুর ডিস্টার্ব করছে এ ধরনের বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন যেন তিনি জনপ্রিয় হতে পারেন। কিন্তু ওই মুষ্টিমেয় সংখ্যক মানুষের কাছে জনপ্রিয় হতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের বেশিরভাগের কাছেই যে তিনি অজনপ্রিয় হয়েছেন এবং উদ্ভট কথাবার্তা বলে এক ধরনের পাগলের মতো নিজের অবস্থান নিয়ে গেছেন, সেটা হয়তো তিনি টেরই পাননি। তাই বলা যায় যে প্রফেসর ইউনূস সরকার আদতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি। আর বর্তমান সরকার যদি উদ্যোগ নেয় সেই উদ্যোগটা কি হবে? তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অর্থাৎ ফাঁসি কার্যকর করা সেই উদ্যোগ হবে, নাকি রাজনৈতিক সমঝোতায় একটা অন্য রকমের কিছু হবে? এই প্রশ্নটা অনেকদিন থেকেই ঘুরপাক খাচ্ছে। অবশ্য আওয়ামী লীগের যারা একেবারে অন্ধ অ্যাক্টিভিস্ট তারা মনে করছেন যে বিএনপি সরকার আসা মানে আওয়ামী লীগের জন্য একটা ভালো কিছু এবং তারা এসে আওয়ামী লীগের রাজনীতি যেমন উদ্ধার করে দেবে তেমনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রফেসর ইউনূসের সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপগুলো থেকে রিভার্স অবস্থানে যাবে বিএনপি সরকার। এই প্রত্যাশায় তারা এক ধরনের স্বপ্ন দেখছেন, কিন্তু আদৌ কি সেটা সঠিক কিংবা সেটার বাস্তবতা রয়েছে? প্রফেসর ইউনূস শেখ হাসিনার আমলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে 2-4টা মামলা হয়েছে, এই তো, তাছাড়া তো তেমন কিছু হয়নি। কিন্তু সবথেকে ক্ষতিগ্রস্ত পক্ষ কারা? সবথেকে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বিএনপি। বিএনপি যেহেতু সবথেকে ক্ষতিগ্রস্ত পক্ষ, সেই ক্ষতিগ্রস্ত পক্ষের কাছ থেকে আওয়ামী লীগ যদি এখন অনেক বেশি প্রত্যাশা করে বসে তাহলে সেই প্রত্যাশা করাটা আমার মনে হয় তাদের জন্য অযৌক্তিক হয়ে যাবে। যদি বিএনপি মনে করে যে নতুন ধরনের একটা রাজনীতি তারা করতে চায়, নতুন একটা সংস্কৃতি তারা চালু করতে চায় এবং তারা 5 বছর না জনগণের ভালোবাসা নিয়ে তারা অনেকদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়, তাহলে হয়তো তারা নতুন নতুন উদাহরণ তৈরি করবে, ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবে, সেখানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে, সহাবস্থান নিশ্চিত করবে, মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থানটা একেবারে পাকাপোক্ত করবে, যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আওয়ামী লীগ যে সুবিধাটা গত 54-55 বছরে পেয়ে এসেছে সেই একচ্ছত্র সুবিধাটা তারা না পায়, সেখান থেকে বিএনপিও একটা বড় অংশীদার হতে পারে। এই ব্যাপারগুলো তাদের উদ্যোগের মধ্যে একটা হতে পারে। কিন্তু যদি আপনি
রাতারাতিই ভাবেন যে বিএনপি আজকে উদ্যোগ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে এবং শেখ হাসিনা দেশে ফিরে ওই মামলা টামলা এগুলো কোনো কিছু না বহাল তবিয়ত এবার রাজনীতি করবেন, আবার আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এবং সেটা খুব তাড়াতাড়ি ঘটবে, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি প্রত্যাশা হয়ে যাবে। সেটা হবে না। তবে একটা জিনিসও হতে পারে, বিএনপির পরিবর্তিত রাজনৈতিক যে নৈতিক অবস্থান সেটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা জিনিস হতে পারে, শেখ হাসিনা ফিরতে না পারলেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবেন। সুতরাং শেখ হাসিনা নিজেই নিজের অডিওতে, যে অডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল করে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ফাঁসির দড়ি উপেক্ষা করে দেশে ফিরছেন, আদতে সেই বাস্তবতা বাংলাদেশে এখনো নেই এবং সেই বাস্তবতা তৈরি হওয়ার খুব সহসা, মানে 2-1 বছরের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক, আপনার ভাবনা যদি মেলে কিংবা না মেলে, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশটি ঘোষণা দেয় ইতিহাসের সবচেয়ে ভারী প্রতিশোধ নিতে যাচ্ছে তারা। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, তেল আবিব সব জায়গায় পাল্টা হামলা। কিন্তু এই উত্তেজনার মধ্যেই এক বড় প্রশ্ন, চীন এবং রাশিয়া কোথায়? ইরান তো একা নয়, তাদের সঙ্গে আছে কৌশলগত অংশীদার রাশিয়া, আছে 25 বছরের বিশাল চুক্তির অংশীদার চীন। ইসরায়েলের পাশে আছে যুক্তরাষ্ট্র। সম্পর্কটা বন্ধুত্ব নয়, এটি কার্যত সামরিক জোট। ইসরায়েল যুক্তরাষ্ট্রের মেজর নন ন্যাটো অ্যালাই, অর্থাৎ ন্যাটোর সদস্য না হলেও তারা ন্যাটোর মতো সুবিধা পায়। সংকটে ওয়াশিংটন সরাসরি ঝাঁপিয়ে পড়ে, যেমন এবারও পড়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে রাশিয়ার চুক্তি কৌশলগত অংশীদারিত্ব। 2025 সালের 17 জানুয়ারি এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সামরিক সহযোগিতা আছে, কিন্তু যৌথ প্রতিরক্ষা নেই। মানে ইরানে হামলা হলে রাশিয়ার সৈন্য পাঠাতে বাধ্য নয়, সর্বোচ্চ যা করতে পারে পরামর্শ, অস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন। চীনের ক্ষেত্রেও একই চিত্র। 2021 সালে $40 বিলিয়ন 25 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। কাগজে কলমে বিশাল, কিন্তু এর মূল ফোকাস বাণিজ্য। চীনের অভিধানে ব্যাপক কৌশলগত অংশীদার মানে অর্থনৈতিক সমন্বয়, সামরিক জোট নয়। অর্থাৎ ইরান ভেবেছিল বড় ছাতা আছে মাথার উপর, বাস্তবে দেখা গেল ছাতাটা রোদে কাজ করে, ঝড় এলে করে না। 2025 সালের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ ছিল মোড় ঘোরানো মুহূর্ত। তখন ইসরায়েল ইরানের নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুক্তরাষ্ট্র যোগ দেয় বাংকার বাস্টার বোমা নিয়ে। ইরান তখন শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। কিছু আয়রন ডোম ভেদ করতে পারে বটে, কিন্তু সামগ্রিকভাবে ইসরায়েলের ক্ষতি সীমিত, ইরানের ক্ষতি অনেক বড়। সেই যুদ্ধের পর তেহরান বুঝে যায় শুধু প্রক্সি দিয়ে লড়াই হবে না, সরাসরি শক্তি দেখাতে হবে। এবারের হামলার জবাবে ইরান শাহেদ ড্রোন, উচ্চ গতির ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের ব্যবহার করেছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট ছুটছে, উপসাগরে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। এমনকি হরমুজ প্রণালী বন্ধের হুমকিও এসেছে, যেখান দিয়ে বিশ্বের 20 থেকে 30% তেল যায়। ইরান বলছে প্রণালী দিয়ে 1 ফোঁটা তেলও বের হতে দেবে না। এটা শুধু সামরিক বার্তা নয়, অর্থনৈতিক চাপেরও কৌশল। মিত্রের এমন বিপদে তাহলে চীন রাশিয়া ঝাঁপাচ্ছে না কেন? কারণ যুদ্ধ মানে শুধু গুলি নয়, ব্যবসাও। 2025 সালে ইরানের সমুদ্রপথে রপ্তানি করা তেলের 80% কিনেছে চীন। প্রতিদিন গড়ে 1.38 মিলিয়ন ব্যারেল। চীনের মোট আমদানি 13% বেশি এসেছে ইরান থেকে। রাশিয়া আবার ইরানের ড্রোনের বড় ক্রেতা। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বড় ভূমিকা রেখেছে। অর্থাৎ সম্পর্কটা পারস্পরিক লাভের। কিন্তু যদি চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক বিপর্যয়, বৈশ্বিক বাণিজ্যে ধাক্কা। বেইজিং ও মস্কো জানে ইরানের জন্য যুদ্ধ মানে নিজেদের ঘাড়ে আগুন নিয়ে নেয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীন ইরানের পক্ষে কূটনৈতিক ঢাল। তারা ভেটো দিয়ে নতুন নিষেধাজ্ঞা ঠেকাতে পারে, কিন্তু ভেটো ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না। ধারা 51 অনুযায়ী আত্মরক্ষার অধিকার আছে রাষ্ট্রের। তাই বাস্তব যুদ্ধ ঠেকাতে কাগুজের শক্তি সীমিত। ফলে ইরান যখন আকাশে আগুন দেখছে, তখন মস্কো ও বেইজিং এর সমর্থন মূলত প্রতীকী। বিশ্লেষকদের মতে চীন ইরানকে তাৎক্ষণিক যুদ্ধসঙ্গী হিসেবে নয়, দীর্ঘমেয়াদী কৌশলগত কার্ড হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র যত ইরানের উপরে চাপ বাড়াবে, তেহরান তত চীনের দিকে ঝুঁকবে। কম দামে তেল দেবে, বাজার খুলবে, পশ্চিমা প্রভাব কমবে। চীনের লক্ষ্য সরাসরি যুদ্ধ নয়, লক্ষ্য সময় নিয়ে লাভ। রাশিয়ার ক্ষেত্রেও ছবিটা একই রকম।
তারা বহুমেরু বিশ্ব বললেও সংকটের মুহূর্তে প্রতিক্রিয়া থাকে সীমিত, সমর্থন প্রতীকী, সামরিক নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীন ছিল মিত্র, একসঙ্গে অক্ষশক্তির বিরুদ্ধে তারা লড়েছিল। আজ বাস্তবতা উল্টো, ওয়াশিংটন, মস্কো এবং বেইজিং তিনজনই প্রতিদ্বন্দ্বী। বিশ্ব রাজনীতি এখন জোটের চেয়ে স্বার্থকেন্দ্রিক। ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক কার্যত জোট, কিন্তু ইরান রাশিয়া চীন সম্পর্ক অংশীদারিত্ব। যতক্ষণ লাভ আছে ততক্ষণ। তাহলে ইরান কি একা? না, পুরোপুরি নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রায় একা। রাশিয়া এবং চীন তাকে কূটনৈতিক সুরক্ষা দেবে, অস্ত্র দেবে, তেল কিনবে, কিন্তু সৈন্য পাঠাবে না, কারণ তাদের লক্ষ্য ইরানকে বাঁচানো নয়, নিজেদের স্বার্থ রক্ষা করা। এই মুহূর্তে প্রশ্নটা শুধু ইরান বনাম ইসরায়েল নয়, প্রশ্নটা বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা কি? বন্ধুত্ব কি আর যুদ্ধের প্রতিশ্রুতি দেয়, নাকি সব সম্পর্ক এখন কেবল হিসাবের অঙ্ক? সব উত্তর পেতে চোখ রাখুন দ্য প্রেসে, কারণ এই খেলা কেবল মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের, এমনকি বাংলাদেশেরও। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান প্রথমবারের মতো তার দলের প্রতি সুস্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে পরিষ্কার হয়, এই মার্চ মাসকে তিনি কেবল স্মৃতির মাস হিসেবে দেখছেন না, এটিকে তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা বিন্দু বানাতে চান। শুধু দলকে মাঠে ফেরানো নয়, নিজেও দ্রুত দেশে ফেরার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মার্চ মাস সবসময় এক বিশেষ আবেগের স্থান দখল করে থাকে। উত্তাল ৭১-এর স্মৃতি বিজড়িত এই মাসটি এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হতে যাচ্ছে। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই মার্চ মাসকে কেন্দ্র করেই তার দলের ঝিমিয়ে পড়া বা হতোদ্যম হয়ে পড়া নেতাকর্মীদের পুনরায় চাঙ্গা করার কৌশল গ্রহণ করেছেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে উঠে এসেছে বর্তমান সরকার ব্যবস্থা, সদ্য অনুষ্ঠিত নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ভৎসনা এবং সর্বোপরি দলের অস্তিত্ব রক্ষায় রাজপথে নামার কঠোর নির্দেশনা। শেখ হাসিনার এই বক্তব্য এবং নির্দেশনার রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি মূলত ঐতিহাসিক দিবসগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। শেখ হাসিনার নির্দেশনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্চের ৩টি বিশেষ দিন, ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ। তিনি স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে এই দিনগুলোতে গলি থেকে রাজপথ সর্বত্র সদল বলে নামতে হবে। এখানে তিনি একটি মনস্তাত্ত্বিক এবং আবেগের কার্ড খেলেছেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ এই দিবসগুলো পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। শুধু নয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়িটি, যা সংগ্রহশালা ছিল, সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষদের হেনস্থার শিকার হতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা এবার নেতাকর্মীদের ডু অর ডাই অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চাইছেন, জেলের ভয় বা মামলার ভয় দেখিয়ে স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবস পালন থেকে কাউকে বিরত রাখা যায় না। এমনকি কারাগারেও বন্দীরা স্বাধীনতা দিবস পালন করেন। এই যুক্তি তুলে ধরে তিনি বর্তমান প্রশাসনের উপর নৈতিক চাপ সৃষ্টি করছেন। শেখ হাসিনার বক্তব্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচন, যেটি তার পতনের পর অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে তীব্র শ্লেষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ভোটাররা ভোট না দিলেও ৫৯% ভোট পড়ার যে পরিসংখ্যান দেখানো হচ্ছে, তা মূলত কারচুপির এক মহোৎসব। তার শাসনামলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলতেন, তাদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মতে, আগে অভিযোগ ছিল রাতের ভোটের, আর এখন দেখা যাচ্ছে সন্ধ্যার ভোট। তিনি নির্বাচন কমিশনের অদক্ষতা এবং প্রজ্ঞাপন সংশোধনের বিষয়টিকে কারচুপি প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছেন। বিদেশিদের এনে নির্বাচন সুষ্ঠু দেখানোর প্রচেষ্টাকে তিনি নাটক হিসেবে অভিহিত করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি খুব ভালোভাবে জানেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মানেই হচ্ছে বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করা। তাই তিনি পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তার সরকারের সময়ের চেয়ে বর্তমান সময়ের নির্বাচন ব্যবস্থা আরো ভয়াবহভাবে ভেঙে পড়েছে। তখন তো কেবলমাত্র নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের কারণেই অনেক দল অংশ নেয়নি, কিন্তু এবার তো তার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই হয়নি, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রশাসনের প্রতি আক্রমণাত্মক মনোভাব। শেখ হাসিনা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন যে তিনি যেখানে দারিদ্র্যের হার 18% এবং হতদরিদ্রের হার 5% নামিয়ে এনেছিলেন, সেখানে বর্তমান সময়ে তা 30 থেকে 40% গিয়ে ঠেকেছে। তিনি অভিযোগ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সাল থেকেই ষড়যন্ত্র করে আসছেন এবং 2011 সাল থেকে তাকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার চেষ্টা করেছেন, যা 2024 সালে এসে সফল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, 5 কোটি মানুষকে তিনি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলেন, আর এখন 6 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। এই অর্থনৈতিক ধসের দায় তিনি বর্তমান শাসকদের উপর চাপিয়ে তাদের মিউজিয়ামে পাঠানোর হুঙ্কার দিয়েছেন। এছাড়াও বর্তমান সময়ে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অপদস্থ করার ঘটনাগুলো উল্লেখ করে তিনি আইনের শাসনের অভাব এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। প্রধান
প্রধান বিচারপতির হাতে হাত পড়া বা নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরানোর ঘটনাগুলোকে তিনি রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ার হিসেবে দেখছেন। দলের নেতাকর্মীদের আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যেককে মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। থানা মামলা না নিলে অনলাইনে কোর্টে বা রেজিস্ট্রি করে হলেও মামলার কাগজ হাতে রাখার কৌশল তিনি শিখিয়ে দিয়েছেন। এটি মূলত ভবিষ্যতের জন্য একটি ডকুমেন্টেশন বা নথিপত্র সংরক্ষণের কৌশল। তিনি বিশ্বাস করেন ক্ষমতার পালাবদল ইতিহাসের নিয়ম এবং একসময়ে এই মামলাগুলোই হবে বিরোধীদের বিচারের হাতিয়ার। আল্লাহ একটা দিন দেবেই। মহান আল্লাহ তাআলার উপর আধ্যাত্মিক বিশ্বাস থেকে তিনি কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। ইনডেমনিটি বা দায় মুক্তি দিয়ে অপরাধীদের রক্ষা করার যে সংস্কৃতি চালু হয়েছে তা প্রত্যাখ্যান করে অগ্নি সন্ত্রাসীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়। মৃত্যুদণ্ডের আদেশকে পরোয়া না করে তিনি সময় মতো দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এটি তার কর্মীদের জন্য একটি বড় টনিক হিসেবে কাজ করবে। দল যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং কর্মীরা যখন কেউ পলাতক, কেউ দেশ ছাড়া, কেউ আত্মগোপনে, তখন নেত্রীর এই ফিরে আসার প্রতিশ্রুতি তাদের মধ্যে নতুন সাহসের সঞ্চয় করবে, সন্দেহ নেই। তিনি তারেক জিয়া এবং খালেদা জিয়া শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতি তুলনা করে জনগণকে সতর্ক করতে চেয়েছেন। তার মতে মানুষ এখন হাড়ে হাড়ে বুঝবে যে দেশে আসলে কি হচ্ছে, কিভাবে চলছে দেশ। কৌশলগত দিক থেকে বিচার করলে দেখা যায় শেখ হাসিনা মার্চ মাসকে বেছে নিয়েছেন বর্তমান প্রশাসন এবং বিএনপির জন্য একটি টেস্ট কেস বা অগ্রিম পরীক্ষা হিসেবে। কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের মতে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম চাল। বিএনপি এবং বর্তমান প্রশাসন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে। বিশেষ করে বিএনপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ইসলামীকে মোকাবেলায় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান ব্যবহার করেছে। এখন যদি তারা 7ই মার্চ বা 26শে মার্চের মতো দিবসগুলোতে আওয়ামী লীগকে বাধা দেয়, তবে তাদের সেই দাবির নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আবার যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয়, তবে দীর্ঘদিনের কোণঠাসা দলটি রাজপথ দখলের সুযোগ পাবে। শেখ হাসিনা মূলত দেখতে চাইছেন তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি এই শাখের করাত পরিস্থিতি কিভাবে সামাল দেয়। শেখ হাসিনার এই নির্দেশনা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর একটি রোডম্যাপ। তিনি একদিকে যেমন কর্মীদের আবেগকে কাজে লাগাচ্ছেন, অন্যদিকে আইনি এবং রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে, তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়, ফিরে আসা। আর যদি বাধার সম্মুখীন হয়, তবে সেটিকেও তারা আন্তর্জাতিক মহলে এবং দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো, বিশেষ করে মার্চ মাস, অত্যন্ত সংঘাতপূর্ণ এবং ঘটনাচক্রে পূর্ণ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে এক পক্ষের অস্তিত্ব রক্ষা আর অন্য পক্ষের ক্ষমতা ধরে রাখার লড়াই আমরা দৃশ্যমান দেখতে পাবো বলে মনে করছি। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া রাজনীতি হয় না, আমি কথা বারবার বলেছি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি মৃত। আমি আগেও বলেছি, আবারও বলছি, মার্চ মাস জুড়ে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।